আজ আমরা কম্পিউটারের অজানা জগতের মধ্যে পা রাখব। আমরা জানব কম্পিউটারের ভেতরে কিভাবে তথ্য আসে, কোথায় সংরক্ষিত হয়, কিভাবে প্রসেসর সব হিসাব নিকাশ করে, এবং কিভাবে ফলাফল আমরা দেখি বা শুনি। আজকের পাঠে আমরা ইনপুট, আউটপুট, মেমরি, প্রসেসর এবং সফটওয়্যারের কাজগুলো অনুধাবন করার চেষ্টা করব, যাতে বুঝতে পারি একটি কম্পিউটার কেবল যন্ত্র নয়, বরং একটি জীবন্ত হিসাবরক্ষকের মতো আমাদের কাজ সহজ করে দেয়। বইয়ের 17 নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। দ্বিতীয় অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই অধ্যায় শেষে আমরা কম্পিউটার কেমন করে কাজ করে তা বর্ণনা করতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বর্ণনা করতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তার কাজ ব্যাখ্যা করতে পারব। হার্ডওয়্যার আর সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারব। পাঠ 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পেছনে যে যন্ত্রটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটি হচ্ছে কম্পিউটার। আমরা আগেই বলেছি, কম্পিউটার বললেই একসময় আমাদের সামনে টেলিভিশন স্ক্রিনের মতো একটা মনিটর, কিবোর্ড আর বাক্সের মতো একটা সিপিইউ এর ছবি ভেসে ওঠে, কারণ আমরা সবাই সেটা দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত। আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি ভেসে ওঠে। কিন্তু এছাড়াও আরও অনেক রকম কম্পিউটার আছে ছবিতে যা দেখানো হলো। সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, স্মার্টফোন। কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত বড় পরিবর্তন আনতে পারে আমরা ইতোমধ্যে সেটা তোমাদের বলেছি। সাধারণত যন্ত্রপাতি তৈরি করা হয় একটা নির্দিষ্ট কাজ করার জন্য। স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু স্ক্রু খোলা যায়। গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে। আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না কিংবা স্ক্রু ড্রাইভার দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না। কিন্তু কম্পিউটার অন্য রকম যন্ত্র। সেটা দিয়ে ভিন্ন ভিন্ন অসংখ্য কাজ করা যায়। কম্পিউটার দিয়ে একদিকে যেরকম জটিল হিসাব নিকাশ করা যায়, অন্যদিকে সেটা ব্যবহার করে ছবিও আঁকা যায়। কাজেই অনেক কাজ করার উপযোগী একটা যন্ত্র যে পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে তাতে অবাক হওয়ার কি আছে? তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও কম্পিউটার কেমন করে কাজ করে। তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কম্পিউটারের কাজ করার পদ্ধতিটা খুবই জটিল, কিন্তু আসলে সেটি সত্যি নয়। কম্পিউটারের কাজ করার মূল পদ্ধতিটা খুবই সোজা। নিচে তোমাদের একটা কম্পিউটারের কাজ করার ছবি দেখানো হলো। ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ এর 5টি মূল অংশ রয়েছে, যথা ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমরি, প্রসেসর ও কন্ট্রোল ইউনিট। যখন ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারের ভেতরে উপাত্ত বা ডেটা দাও, তখন কম্পিউটারের মেমরিতে সেগুলো জমা রাখা হয়। প্রসেসর মেমরি থেকে উপাত্ত নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল মেমরিতে জমা রাখে। কাজ শেষ হলে আউটপুট ইউনিট দিয়ে তোমাকে তথ্য বা ইনফরমেশন ফিরিয়ে দেয় এবং কন্ট্রোল ইউনিট পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। তোমরা যারা কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারো কম্পিউটারের কিবোর্ড কিংবা মাউস হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যম। এটা দিয়ে আমরা কম্পিউটারের ভেতরে উপাত্ত পাঠাই। কম্পিউটার কাজ শেষ হলে তার ফলাফলগুলো মনিটরে দেখায় কিংবা প্রিন্টারে প্রিন্ট করে দেয়। কাজেই এগুলো হচ্ছে আউটপুট মাধ্যম। কম্পিউটারের মেমরি কিংবা প্রসেসর আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেগুলো ভেতরে থাকে। আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে এখানে কিবোর্ড, মাউস, মনিটর এবং প্রিন্টারের কথা বলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের যন্ত্রপাতি থাকতে পারে।
পরের পাঠগুলোতে আমরা সেই বিষয়গুলোর কথা বলবো। যে কোনো কম্পিউটারকে সচল করতে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের দরকার হয়। কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমরা বলেছি। কিন্তু কিভাবে একই কম্পিউটার কখনো ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়, আবার কখনো গান শোনার কাজে ব্যবহৃত হয়, কিংবা কখনো জটিল হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়, সেটি এখনো বলিনি। সেই বিষয়টির কথা যদি না জানো, তাহলে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। একটু আগে আমরা ইনপুট, আউটপুট, মেমরি আর প্রসেসরের কথা বলেছি। সেগুলো হচ্ছে কোনো না কোনো যন্ত্রপাতি। কম্পিউটারের যন্ত্রপাতির এই অংশগুলোকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার। কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, সেগুলো প্রসেসরে নিয়ে প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করানো হয়, সেইগুলোকে বলে সফটওয়্যার। তাই যখন একটা কম্পিউটার দিয়ে জটিল হিসাবনিকাশ করা হয়, তখন হিসাবনিকাশ করার সফটওয়্যার ব্যবহার করতে হয়। আবার যখন ছবি আঁকতে হয় তখন ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করতে হয়। মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী। তাই কখনোই একজন মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয়। তারপরও হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উদাহরণ দেওয়ার জন্যে সহজ করে এভাবে বলা যায়, একটা শিশু যখন জন্ম নেয় তখন সে নিজে থেকে কিছুই করতে পারে না। তার কারণ তার মস্তিষ্কটাকে বলা যায় সফটওয়্যারবিহীন হার্ডওয়্যার। শিশুটি যখন তোমাদের বয়সী হয় তখন সে তোমাদের মতো অনেক কাজ করতে পারে, বলা যেতে পারে তার হার্ডওয়্যারে অনেকগুলো সফটওয়্যার এখন ঢোকানো হয়েছে। তাই সে সেই কাজগুলো করতে পারছে। আবার তোমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা হলে মস্তিষ্ককে অপমান করা হয়। মানুষের মস্তিষ্ক কিন্তু পৃথিবীর চমকপ্রদ এবং অসাধারণ একটি বিষয়। কাজ 1. তোমরা 4 জন করে একটি দল তৈরি করো। একজন ইনপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, একজন আউটপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে। অন্য দুজনের একজন হবে মেমরি, অন্যজন হবে প্রসেসর। তোমাদের শিক্ষক দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসকে দেবেন। সে মেমরিতে সেটি জানাবে। প্রসেসর মেমরি থেকে সেটি জেনে নিয়ে সংখ্যা দুটি যোগ করে আবার মেমরিকে বলবে। আউটপুট ডিভাইস মেমরি থেকে সেটি জেনে নিয়ে শিক্ষককে ফেরত দেবে। বিভিন্ন দল একই সাথে শুরু করে, দেখো কারা দ্রুত করতে পারে। কাজটির উদ্দেশ্য, এই কাজের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার কিভাবে ইনপুট থেকে প্রসেস থেকে আউটপুট প্রক্রিয়ায় কাজ করে তা হাতে কলমে বুঝতে পারবে। দল গঠন 4 জন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করবে। প্রত্যেকের দায়িত্ব হবে আলাদা। একজন হবে ইনপুট ডিভাইস, একজন হবে মেমরি, একজন হবে প্রসেসর, একজন হবে আউটপুট ডিভাইস। কাজের ধাপ, ধাপে ধাপে। শিক্ষক দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসের হাতে দেবেন। ইনপুট ডিভাইস সেই সংখ্যাগুলো মেমরিকে জানাবে। প্রসেসর মেমরি থেকে সংখ্যা দুটি নিয়ে যোগ করবে। যোগফল আবার মেমরিতে পাঠাবে। আউটপুট ডিভাইস মেমরি থেকে ফলাফল নিয়ে শিক্ষককে জানাবে। সব দল একই সময়ে কাজ শুরু করবে। ফলাফল যে দল সবচেয়ে দ্রুত ও সঠিকভাবে পুরো প্রক্রিয়াটি শেষ করতে পারবে, সেই দল হবে বিজয়ী। শেখার বিষয়, এই কাজের মাধ্যমে বোঝা যায়, ইনপুট ডিভাইস তথ্য দেয়, মেমরি তথ্য সংরক্ষণ করে, প্রসেসর তথ্য প্রক্রিয়াকরণ করে, আউটপুট ডিভাইস ফলাফল দেখায়। অর্থাৎ কম্পিউটার ঠিক এইভাবেই কাজ করে। নতুন শিখলাম সুপার কম্পিউটার, মেইনফ্রেম, ট্যাবলেট পিসি, হার্ডওয়্যার। পাঠ 2, কম্পিউটার খেলা। এই পাঠে শিক্ষার্থীরা কম্পিউটার হিসেবে কাজ করবে। প্রথমে একটি কাগজে নিচের সফটওয়্যারটি লিখবে। শিক্ষার্থীরা কম্পিউটার খেলার জন্য প্রস্তুত। 1. প্রথম সংখ্যাটি ইনপুট থেকে মেমরিতে গ্রহণ করো। 2.
মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও তার সাথে 10 যোগ করার জন্য। 3. যোগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। 4. মেমোরির থেকে যোগফলটি প্রসেসরকে দাও -2 দিয়ে গুণ করার জন্য। 5. গুণফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। 6. গুণফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য। 7. বিয়োগফল প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। 8. বিয়োগফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য। 9. বিয়োগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। 10. মেমোরি থেকে বিয়োগফলটি আউটপুটকে দাও। একজন ইনপুট, একজন আউটপুট, একজন মেমোরি এবং অন্য একজন প্রসেসর হবে। শ্রেণীর সব শিক্ষার্থীদের 4 জন করে অনেকগুলো দলে ভাগ করে দিতে হবে। প্রথমে শিক্ষক ইনপুটকে সফটওয়্যারটি দেবেন। ইনপুট সফটওয়্যারটি মেমোরিকে দেবে। মেমোরিতে সফটওয়্যার লোড হওয়ার পর শিক্ষক যেকোনো একটা সংখ্যা ইনপুটকে দেবেন। ইনপুট সংখ্যাটি মেমোরিতে দেবে। মেমোরি সংখ্যাটি নিয়ে সফটওয়্যারের ধাপগুলো একটি একটি করে প্রসেসরকে জানাবে। 10টি ধাপ শেষ করার পর মেমোরি ফলাফলটি আউটপুটকে দেবে। আউটপুট সেটি শিক্ষককে জানাবে। শিক্ষক ফলাফলটি পরীক্ষা করে দেখবেন সেটি সঠিক হয়েছে কি না। সঠিক উত্তর 20। বিষয়টি কিভাবে হচ্ছে শিক্ষার্থীরা বুঝে যাওয়ার পর তাদেরকে উৎসাহ দেওয়া হবে যেন তারা নিজেরাই এই ধরনের সফটওয়্যার লিখে সেগুলো ব্যবহার করে। এখানে সফটওয়্যারটি সোজা বাংলায় লেখা হয়েছে। সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম্পিউটারের ভাষায় লিখতে হয়। সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা। তোমরা যখন বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা নিজেরাই সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারবে। #include এর থেকে কম stdio, h এর থেকে বড়। #include এর থেকে কম কোনীয়, h এর থেকে বড়। int main, int var1, var2, result, printf, enter first number, scanf, শতকরা চিহ্ন d এবং var1, printf, enter second number, scanf, শতকরা চিহ্ন d এবং var2, result সমান var1 plus var2, printf, result of শতকরা চিহ্ন d and শতকরা চিহ্ন d is শতকরা চিহ্ন d, var1, var2, result. গেজ, রিটার্ন 0। আমরা উপরের এই প্রোগ্রামটি পড়ে বুঝতে পারি না, কম্পিউটার কিন্তু ঠিকই বুঝতে পারে। পাঠ 3, ইনপুট ডিভাইস। আমরা গত দুটি পাঠে দেখেছি কম্পিউটারে তথ্য উপাত্ত প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনপুট ডিভাইসের দরকার হয়। আমরা আগেই বলেছি কিবোর্ড কিংবা মাউস সেরকম ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে বাংলায়, ইংরেজিতে বা অন্যান্য ভাষায় লেখা যায়, অর্থাৎ কিবোর্ডের একটি কি চাপলে কম্পিউটারের ভেতর সেই কি এর জন্যে নির্দিষ্ট অক্ষরটি ঢুকে যায়। আমরা যে সবসময় অক্ষর বা শব্দ লিখি তা নয়, মাঝে মাঝে আমাদের অন্য কিছু করতে হয়। যেমন আমরা যদি একটা ছবি আঁকতে চাই তখন কিবোর্ড দিয়ে সেটি করা যায় না। একটি মাউস নাড়িয়ে আমরা সেটা করতে পারি। অনেক সময় পুরো একটা ছবিকে কম্পিউটারে প্রবেশ করানো যায়। যদি ডিজিটাল ক্যামেরায় বা স্মার্টফোনে ছবিটি তোলা থাকে তাহলে সেটা সরাসরি ডিভাইস থেকে কম্পিউটারে দিয়ে দেওয়া যায়। যদি ছবিটি প্রিন্ট অবস্থায় থাকে তাহলে সেটিকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারে প্রবেশ করানো যায়। কাজেই ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন এবং স্ক্যানারও ইনপুট ডিভাইস। কিছু ইনপুট ডিভাইস: কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওয়েবক্যাম, ভিডিও ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার মতো ভিডিও ক্যামেরা বা ওয়েবক্যামও ইনপুট ডিভাইস। সেগুলো দিয়ে ভিডিও কম্পিউটারে প্রবেশ করানো যায়। যারা কম্পিউটারে গেম খেলে তারা অনেক সময় জয়স্টিক ব্যবহার করে, সেগুলো দিয়ে গেমের তথ্য কম্পিউটারে প্রবেশ করাই, সেগুলোও ইনপুট ডিভাইস। তোমরা অনেকেই
পরীক্ষার খাতায় বৃত্ত ভরাট করতে দেখেছ। যে যন্ত্রগুলো এই বৃত্ত ভরাট করা খাতা পড়তে পারে সেগুলোও ইনপুট ডিভাইস, কারণ পরীক্ষার খাতার তথ্যগুলো এই যন্ত্রটি কম্পিউটারে প্রবেশ করিয়ে দেয়। নিচে আরও কতগুলো ইনপুট ডিভাইসের ছবি দেখানো হলো: জয়স্টিক, ওএমআর, মাইক্রোফোন, বারকোড রিডার। কাজ 1। যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কি কি ইনপুট ডিভাইস হতে পারে সেটা নিয়ে কল্পনা করে লিখো। কাজ 1। উত্তর: পাঠে উল্লেখ করা ইনপুট ডিভাইসগুলো ছাড়াও আরও অনেক ধরনের ইনপুট ডিভাইস আছে। যেমন টাচ স্ক্রিন, আঙুল দিয়ে স্পর্শ করে কম্পিউটারে তথ্য দেওয়া যায়। স্মার্টফোন ও ট্যাবলেটে এটি বেশি ব্যবহৃত হয়। লাইট পেন, স্ক্রিনে সরাসরি লিখতে বা আঁকতে ব্যবহার করা হয়। ট্র্যাকবল, মাউসের মতো কাজ করে, তবে এতে বল ঘুরিয়ে নির্দেশ দেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আঙুলের ছাপ দিয়ে তথ্য কম্পিউটারে প্রবেশ করানো হয়। আইরিস স্ক্যানার, চোখের মনির তথ্য কম্পিউটারে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। গ্রাফিক্স ট্যাবলেট, ডিজিটালভাবে ছবি আঁকা ও ডিজাইন করার কাজে ব্যবহার হয়। স্মার্ট কার্ড রিডার, কার্ডের তথ্য কম্পিউটারে প্রবেশ করাতে ব্যবহৃত হয়। উপসংহার: যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে তথ্য বা উপাত্ত প্রবেশ করানো যায় সেটিই ইনপুট ডিভাইস। প্রযুক্তির উন্নতির সাথে সাথে নতুন ইনপুট ডিভাইস তৈরি হচ্ছে। 2. ইনপুট ডিভাইস দ্বারা তথ্য উপাত্ত কম্পিউটারে দেওয়া যায়। সেখান থেকে কোনো তথ্য ইনপুট ডিভাইসে বের হতে পারবে না। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারবে যেটা একই সাথে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করবে? বাস্তব উদাহরণ: ইনপুট প্লাস আউটপুট ডিভাইস। টাচস্ক্রিন, আঙ্গুল দিয়ে স্ক্রিনে টাচ করলে কম্পিউটারে তথ্য যায় হলো ইনপুট। একই স্ক্রিনে ফলাফল বা ছবি দেখা যায় হলো আউটপুট। গ্রাফিক্স ট্যাবলেট, পেন দিয়ে ছবি আঁকা বা লেখা হলো ইনপুট। স্ক্রিনে আঁকা ছবি দেখা যায় হলো আউটপুট। ভয়েস রেসপন্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস, কণ্ঠস্বর দিয়ে নির্দেশ পাঠানো হলো ইনপুট। স্পিকার বা ডিসপ্লেতে উত্তর ফলাফল দেখানো হলো আউটপুট। কল্পিত উদাহরণ: অগমেন্টেড রিয়ালিটি গ্লাসেস। চোখের অঙ্গভঙ্গি বা ভিজুয়াল টাচ হলো ইনপুট। চোখের সামনে তথ্য গ্রাফিক্স প্রদর্শন হলো আউটপুট। স্মার্ট রিং, অঙ্গভঙ্গি বা চাপ দিয়ে নির্দেশ পাঠানো হলো ইনপুট। হ্যাপটিক ভাইব্রেশন বা লাইট দিয়ে ফলাফল দেখানো হলো আউটপুট। ইমোশন সেন্সর স্ক্রিন, ব্যবহারকারীর মুখ বা ভাব হলো ইনপুট। স্ক্রিনে প্রতিক্রিয়া দেখানো হলো আউটপুট। মন্তব্য: সাধারণ ইনপুট ডিভাইস একমুখী, তথ্য কম্পিউটারে যায়। ইনপুট প্লাস আউটপুট ডিভাইস দুইমুখী, তথ্য যায় এবং ফলাফল আসে। টাচস্ক্রিন হল সবচেয়ে পরিচিত উদাহরণ। নতুন শিখলাম: কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ওয়েবক্যাম, জয়স্টিক, ওএমআর, বারকোড রিডার। পার্ট 4: মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তোমরা যদি আগের পাঠগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি, যেখানে তথ্য উপাত্তগুলো জমা করে রাখা হয়, আর সেখান থেকেই প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার ওপর কাজ করে। কাজেই কম্পিউটারে কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয়। মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না। তাই তোমাদের বইয়ে এই ছবি দেওয়া হলো। মেমোরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে। যখন খুশি যেকোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলে র্যাম,
র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি। বুঝতেই পারছ, র্যামে কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটেই স্থায়ীভাবে থাকে না। যখন নতুন তথ্য উপাত্ত প্রবেশ করে তখন আগেরটি মুছে যায়। একটি র্যামের ছবি, 1 গিগাবাইট র্যামে প্রায় 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। মেমোরিতে একটা তথ্য মুছে অন্য তথ্য রাখা যায় শুনে তোমরা নিশ্চয়ই খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেছ। তার কারণ তুমি হয়তো তোমার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করেছ। সেটা ব্যবহার করে অনেক কাজকর্মও করেছ। এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারে একই ধরনের অন্য একটি সফটওয়্যার চালাতে চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে। তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উধাও হয়ে যাবে? সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। র্যামে তথ্য উপাত্ত রাখা হয় সাময়িকভাবে। স্থায়ীভাবে তা রাখা হয় স্টোরেজ ডিভাইসে। সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী। কম্পিউটার বন্ধ করলেই সেটা উধাও হয়ে যায়। হার্ড ডিস্ক ড্রাইভে যেটা জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলে উধাও হয়ে যায় না, তবে তুমি ইচ্ছে করলে একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখতে পারবে। হার্ড ডিস্ক ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে স্থায়ীভাবে লাগানো থাকে। তাই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি দরকার হয়। এই সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাধান এসেছে। এই মুহূর্তে খুব জনপ্রিয় সমাধানের নাম হচ্ছে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। সেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে চলাফেরা করা সম্ভব। এমনকি একটার মধ্যেই তুমি 10 থেকে 20,000 বই রেখে দিতে পারবে। হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে 5,400 থেকে 7,200 বার ঘুরতে থাকে। পেন ড্রাইভ এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ এসএসডি। বর্তমানে হার্ড ডিস্কের বিকল্প হিসেবে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ নামে এক ধরনের স্টোরেজ ডিভাইস জনপ্রিয় হয়েছে। এতে ডেটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয়। সার্ভার, ওয়ার্কস্টেশন সহ সব ধরনের ডিজিটাল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস, মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে এসএসডি ব্যবহার করা যায়। বাজারে 3.5.2.5.1.8 এর গুণিতক মাপের এসএসডি পাওয়া যায়। এসএসডি স্টোরেজের ধারণ ক্ষমতা 128 গিগাবাইট, 256 গিগাবাইট, 512 গিগাবাইট, 1 টেরাবাইট এবং 2 টেরাবাইট পর্যন্ত দেখা যায়। কয়েকটি স্ট্যান্ড এলোন এসএসডি মডেলের ধারণ ক্ষমতা 4 থেকে 8 টেরাবাইট পর্যন্ত হয়। নতুন শিখলাম স্টোরেজ ডিভাইস, র্যাম, হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ। এসএসডি। পার্ট 5, প্রসেসর ও মাদারবোর্ড। কম্পিউটারের প্রত্যেকটা অংশই খুব গুরুত্বপূর্ণ। তার যেকোনো একটা অংশ না থাকলে কম্পিউটার আর ব্যবহার করা যাবে না। তারপরও যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর। আমরা আগেই বলেছি, কম্পিউটারের প্রসেসর মেমরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে এবং সেগুলাকে প্রক্রিয়া করে। মেমরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেটা দেখতে পাই না। কিন্তু যদি আমরা একটা কম্পিউটারকে খুলে দেখি তাহলে সেটা আমাদের আলাদাভাবে চোখে পড়বেই। আমরা যদি একটা কম্পিউটারকে খুলে ফেলি তাহলে সাধারণত একটা বোর্ডকে দেখতে পাবো যেখানে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো আছে। এই বোর্ডটার নাম মাদারবোর্ড এবং এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যেভাবে সবাইকে বুকে আগলে রাখে, এই বোর্ডটাও কম্পিউটারের সবকিছু সেভাবে বুকে আগলে রাখে। তাই এর নাম দেওয়া হয়েছে মাদারবোর্ড। একে মেইন সার্কিট বোর্ড, সিস্টেম বোর্ড বা লজিক বোর্ডও বলে। মাদারবোর্ডের ডিভাইসগুলোর মাঝে আমরা দেখতে পাবো একটা বেশ বড় ডিভাইস। সেটাই প্রসেসর, যার উপর রীতিমতো একটা ফ্যান লাগানো থাকে। মাদারবোর্ড
প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাবনিকাশ করে বলে প্রসেসরের মধ্য দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর সেটা এত গরম হয়ে ওঠে যে একে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জলে পুড়ে যেতে পারে। প্রসেসর মাদারবোর্ডে যেসব ইলেকট্রনিক্স খুঁটিনাটি আছে তার মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান প্রসেসর তৈরি করে, যেমন ইন্টেল, এএমডি, এনভিডিয়া, মটোরোলা, এআরএম, আলতেরা ইত্যাদি। কাজ: প্রসেসর অনেক গরম হয় বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয়। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে। সেটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না, সেটাকে কিভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমার নিজের একটা সমাধান দাও। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর একসাথে কাজ করে বলে প্রচুর তাপ উৎপন্ন হয়। শুধু ফ্যান দিয়ে এই তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আমার মতে সুপার কম্পিউটার ঠান্ডা করার জন্য নিচের পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে। লিকুইড কুলিং ব্যবস্থা: প্রসেসরের চারপাশে বিশেষ তরল, পানি বা কুল্যান্ট প্রবাহিত করা যেতে পারে। এই তরল তাপ শোষণ করে বাইরে নিয়ে যাবে এবং প্রসেসর ঠান্ডা থাকবে। ঠান্ডা পরিবেশে স্থাপন: সুপার কম্পিউটারকে খুব ঠান্ডা জায়গায়, যেমন বরফাচ্ছন্ন অঞ্চল বা বিশেষভাবে নিয়ন্ত্রিত শীতল কক্ষে রাখা যেতে পারে। পানি দ্বারা শীতলকরণ: ওয়াটার কুলিং সিস্টেম। পাইপের মাধ্যমে ঠান্ডা পানি প্রবাহিত করে তাপ কমানো যেতে পারে, পরে গরম পানি আবার ঠান্ডা করে পুনরায় ব্যবহার করা যাবে। বিশেষ তাপ শোষণকারী ধাতু ব্যবহার: প্রসেসরের চারপাশে এমন ধাতু ব্যবহার করা যেতে পারে যা দ্রুত তাপ শোষণ ও ছড়িয়ে দিতে পারে। উপসংহার: এভাবে ফ্যানের পাশাপাশি আধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করলে হাজার হাজার প্রসেসরযুক্ত সুপার কম্পিউটারকে নিরাপদ ও কার্যকরভাবে ঠান্ডা রাখা সম্ভব। নতুন শিখলাম: মাদারবোর্ড, বিদ্যুৎ প্রবাহ, প্রসেসর। পার্ট 6: আউটপুট ডিভাইস। তোমরা এর মাঝে জেনে গেছো যে ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটারের ভেতর তথ্য উপাত্ত পাঠানো হয়। কম্পিউটার মেমরি আর প্রসেসর দিয়ে সেই তথ্য উপাত্তের ওপর কাজ করে। যে ফলাফল পাওয়া যায় সেটা আউটপুট ডিভাইস দিয়ে বের করা হয়। আগের পাঠগুলো থেকে তোমরা জেনে গেছো যে মনিটর আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস। তোমরা যারাই কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটারের ছবি দেখেছো তারা সবাই কম্পিউটারের মনিটরটিকে আলাদাভাবে চিনতে পারো। কারণ সেটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো। কম্পিউটারের ভেতর যা কিছু ঘটে সেটাকে মনিটরে দেখানো যায়। তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটারের মনিটরের ওপর চোখ রেখে কম্পিউটার ব্যবহার করে। তুমি যদি কম্পিউটারে কিছু লেখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে। যদি কোনো ছবি আঁকো সেটাও তুমি দেখতে পাবে। কোনো কিছু যখন কম্পিউটারের মনিটরে দেখা যায় সেটা মোটেও স্থায়ী কিছু নয়, নতুন কিছু এলেই আগেরটা আর থাকে না। তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছুর দরকার হয়। আর তার জন্যে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্রিন্টার। এই বইয়ের জন্যে যা কিছু লেখা হয়েছে সবকিছু প্রথমে একটা প্রিন্টার ব্যবহার করে ছাপিয়ে নেওয়া হয়েছে। বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণ মাপের কাগজে প্রিন্ট করানো যায়। কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, বাড়ির নকশা ছাপাতে হয় তাহলে আর সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় না, তখন প্লটার ব্যবহার করতে হয়। আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সব সময়ই কিছু একটা প্রিন্ট করে স্থায়ীভাবে রাখতে চাই তা নয়। অনেক সময় আমরা শব্দকেও আউটপুট হিসেবে পেতে চাই। যেমন আমরা হয়তো গান শুনতে চাই, কাজেই শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্যে কম্পিউটারের সাথে স্পিকার লাগাতে পারি। তাই স্পিকারও হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। মনিটরে আমরা দেখতে পাই, স্পিকারে শুনতে পাই। তাই কম্পিউটার আসলে বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে।
কম্পিউটারের ছোট মনিটরে সাধারণত একজন দেখতে পায়। অনেক সময়ই একসাথে অনেকের দেখার দরকার হয়। যখন কেউ বক্তৃতা, আলোচনা বা সেমিনারে কোনো কিছু উপস্থাপন করে, কিংবা যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বা সিনেমা দেখতে চাই তখন মনিটরের দৃশ্যটি অনেক বড় করে দেখাতে হয়। এরকম কাজের জন্য মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করা হয়। প্রজেক্টর মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখাতে পারে। ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু কি হতে পারে যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটোই হতে পারে? অবশ্যই হতে পারে, এবং এরকম যন্ত্র বা ডিভাইসের নাম হচ্ছে টাচ স্ক্রিন। টাচস্ক্রিনের একটা স্ক্রিন আছে যেটা মনিটরের মতো কাজ করে এবং সেই স্ক্রিনে টাচ বা স্পর্শ করে তার ভেতর তথ্য পাঠানো যায়। এই সময়ের সব স্মার্টফোনে টাচ স্ক্রিন ব্যবহার করা হয়। প্রিন্টারে শুধু যে ঝকঝকে ছাপানো যায় তাই নয়, সেই ছাপা হতে পারে পুরোপুরি রঙিন। প্লটার, বড় বড় ছবি, ব্যানার, পোস্টার ছাপানোর জন্য রয়েছে প্লটার। স্পিকার, যখন শব্দকে আউটপুট হিসেবে পেতে হয় তখন স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। মাল্টিমিডিয়া প্রজেক্টর, মনিটরের দৃশ্য অনেক বড় করে স্ক্রিনে দেখানোর জন্য রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। টাচস্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। কাজ, তোমরা কি নতুন কোনো একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো, যা দিয়ে দেখা বা শোনা ছাড়াও আমরা অন্য কিছু করতে পারি? কাজের উত্তর, হ্যাঁ, দেখা বা শোনা ছাড়াও ব্যবহার করা যায় এমন নতুন আউটপুট ডিভাইস কল্পনা করা যায়। হ্যাপটিক গ্লাভস নামে একটি আউটপুট ডিভাইস কল্পনা করা যেতে পারে। এই গ্লাভস কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। কম্পিউটার থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী এটি হাতে কম্পন, চাপ বা স্পর্শের অনুভূতি তৈরি করবে, ফলে ব্যবহারকারী কোনো বস্তু স্পর্শ করার অনুভূতি পাবে। উদাহরণস্বরূপ, ভার্চুয়াল গেম খেলতে গিয়ে হাতে বল ধরার অনুভূতি পাওয়া যাবে। ভার্চুয়াল ল্যাবে পরীক্ষার সময় যন্ত্র স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবে। প্রশিক্ষণে বিপজ্জনক কাজ বাস্তবে না করে নিরাপদভাবে অনুশীলন করা যাবে। উপসংহার, এই ধরনের আউটপুট ডিভাইস ব্যবহার করে কম্পিউটার শুধু দেখা বা শোনার মাধ্যম নয়, বরং স্পর্শের অভিজ্ঞতাও দিতে পারবে। নতুন শিখলাম মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টাচস্ক্রিন। পার্ট ৭, সফটওয়্যার। ইনপুট, আউটপুট, মেমরি এবং প্রসেসরের সবই হচ্ছে যন্ত্রপাতি বা হার্ডওয়্যার। কম্পিউটারে এই যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এই পাঠে আমরা সেগুলো একটু আলোচনা করব। খুব সাধারণভাবে কম্পিউটারের সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগের কথা আমরা আগেই আলোচনা করেছি। আমরা বলেছি, আমরা কম্পিউটার দিয়ে লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং এরকম আরও অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি। তাই এই ধরনের সফটওয়্যারকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজাসুজি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না। কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয়, তাহলে কম্পিউটারকে আগে অন্য একটা সফটওয়্যার দিয়ে সচল করে রাখতে হয়। সেই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম বা আরও সংক্ষেপে ওএস। একটা কম্পিউটারকে যখন প্রথম সুইচ টিপে অন করা হয়, সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেয়। সে কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে, সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটির যোগাযোগ করিয়ে দেয়। ইনপুট আউটপুটকে সচল করে। কম্পিউটারে যদি কোনো তথ্য জমা রাখতে হয় সেগুলো জমা রাখার ব্যবস্থা করে ইত্যাদি। কাজেই অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সচল ও ব্যবহারের উপযোগী করে রাখে, যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলাকে ব্যবহার করতে পারে।
সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। আমাদের পরিচিত যে পিসি বা পার্সোনাল কম্পিউটার রয়েছে, সেগুলোর অপারেটিং সিস্টেমগুলোর নাম হচ্ছে উইন্ডোজ, ম্যাক ওএস, ইউনিক্স ইত্যাদি। কম্পিউটারের হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয়, অপারেটিং সিস্টেমও কিন্তু সেভাবে টাকা দিয়ে কিনতে হয় এবং এগুলো যথেষ্ট মূল্যবান। পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানী মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছেন, যেগুলো বিনামূল্যে পাওয়া যায়। বিনামূল্যে পাওয়া যায় বলে তোমরা কিন্তু মনে করো না সেগুলো কার্যকর নয়। সেগুলো অত্যন্ত চমৎকার অপারেটিং সিস্টেম। এরকম একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স, যেটা পৃথিবীজুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। স্মার্টফোন, ট্যাবলেট এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ক্রোমওএস এবং কাইওএস ব্যবহার করা হয়। কাজ: অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো, নাকি না কিনে বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়্যার জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো, নাকি বিনামূল্যের লিনাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো, সেটা নিয়ে নিজেদের মধ্যে 3টি দলে ভাগ হয়ে বিতর্ক করো। বিতর্কের বিষয়: উইন্ডোজ কেনা ভালো, নাকি বেআইনিভাবে ব্যবহার করা ভালো, নাকি বিনামূল্যের লিনাক্স ব্যবহার করা ভালো? দল 1: টাকা দিয়ে আসল উইন্ডোজ কেনা ভালো। যুক্তি: আসল সফটওয়্যার ব্যবহার করা আইনসম্মত ও নৈতিক। নিয়মিত আপডেট ও নিরাপত্তা সুবিধা পাওয়া যায়। ভাইরাস ও ডেটা চুরির ঝুঁকি কম থাকে। সমস্যা হলে অফিসিয়াল সাপোর্ট পাওয়া যায়। ভবিষ্যতে পেশাগত জীবনে সফটওয়্যার লাইসেন্সের গুরুত্ব আছে। উপসংহার: আইন মেনে নিরাপদ ও নির্ভরযোগ্য সফটওয়্যার ব্যবহারের জন্য টাকা দিয়ে উইন্ডোজ কেনাই সবচেয়ে ভালো। দল 2: টাকা না দিয়ে বেআইনিভাবে উইন্ডোজ ব্যবহার করা ভালো। বিরোধী দল। যুক্তি: বিতর্কের জন্য অনেক মানুষের পক্ষে দামি সফটওয়্যার কেনা সম্ভব নয়। শিক্ষার্থীরা শেখার জন্য ব্যবহার করছে, ব্যবসার জন্য নয়। একই সুবিধা পাওয়া যায় বলে অনেকে এটা ব্যবহার করে। উন্নয়নশীল দেশে আর্থিক সীমাবদ্ধতা বড় বিষয়। উপসংহার: অর্থনৈতিক বাস্তবতার কারণে অনেকেই বাধ্য হয়ে বেআইনিভাবে সফটওয়্যার ব্যবহার করে। শিক্ষক সাধারণত এই দলের যুক্তিকে সমর্থন করেন না, কিন্তু বিতর্কের জন্য যুক্তি দিতে হয়। দল 3: বিনামূল্যের লিনাক্স ব্যবহার করা সবচেয়ে ভালো। যুক্তি: সম্পূর্ণ বৈধ ও বিনামূল্যে পাওয়া যায়। নিরাপদ ও ভাইরাসের ঝুঁকি কম। শিক্ষা ও গবেষণার জন্য অত্যন্ত উপযোগী। অনেক বড় প্রতিষ্ঠান ও সুপার কম্পিউটারে লিনাক্স ব্যবহৃত হয়। নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। উপসংহার: আইন মেনে, খরচ ছাড়া ও নিরাপদভাবে কম্পিউটার ব্যবহারের জন্য লিনাক্স সবচেয়ে ভালো সমাধান। সামগ্রিক সিদ্ধান্ত: শিক্ষকের দৃষ্টিতে বেআইনি সফটওয়্যার ব্যবহার কখনোই ভালো নয়। টাকা না থাকলে বিনামূল্যে লিনাক্স ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমান ও নৈতিক সিদ্ধান্ত। নতুন শিখলাম: উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স, লিনাক্স, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পাঠ 8: অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা যারা আগের পাঠগুলো পড়ে এসেছ, তারা সবাই এরই মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কী বোঝানো হয় সেটা জেনে গেছ। আমরা আগেই বলেছি, কম্পিউটার দিয়ে কি কি কাজ করা সম্ভব সেটা নির্ভর করে আমাদের সৃজনশীলতার ওপর। আমরা যেকোনো একটা কাজ খুঁজে বের করে সেটা করার জন্যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলতে পারি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার 2 ধরনের: 1. প্যাকেজ সফটওয়্যার। 2. কাস্টমাইজড সফটওয়্যার। যে কাজগুলো প্রায় সবারই করতে হয়, সেগুলোর জন্যে আলাদাভাবে অনেকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলে। যেমন, লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাকে বলে ওয়ার্ড প্রসেসর। ঠিক সেরকম ছবি আঁকার জন্যে, গান শোনার জন্যে, ভিডিও দেখার জন্যে, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্যে।
ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্যে আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রয় করে টাকা উপার্জন করে। তোমরা শুনে হয়তো অবাক হবে, সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের অনেকেই প্যাকেজ সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছে। আমরা একটু আগে বলেছি, সব ধরনের কাজের জন্যেই কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তাহলে কি সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার আছে? অবশ্যই আছে। আমরা তোমাদের আগেই বলেছি, তোমরা যখন আরেকটু বড় হয়ে প্রোগ্রামিং করা শিখবে, তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে। একটা বিশেষ কাজের জন্যে যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়, তখন তাকে বলে কাস্টমাইজড সফটওয়্যার। অপারেটিং সিস্টেম যেন পৃথিবীর মানুষ বিনামূল্যে পেতে পারে, সেজন্যে যেরকম পৃথিবীর বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছেন, ঠিক সেরকম নানা ধরনের প্যাকেজ সফটওয়্যারও সেভাবে তৈরি করা হয়েছে। প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়্যারগুলো পেতে পারো এবং ব্যবহার করতে পারো। পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা প্রায় বিনামূল্যে সবার কাছে প্রয়োজনীয় সফটওয়্যার পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বড় হয়ে তোমরাও হয়তো এই ধরনের আন্দোলনে যোগ দেবে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার সময় মনিটরের দৃশ্য, লেখালেখি করার সফটওয়্যার এমএস ওয়ার্ড, ছবি আঁকার সফটওয়্যার পেইন্ট, গেম খেলার সফটওয়্যার চেস। কাজ কি কি কাজ করার জন্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা সম্ভব তার একটা তালিকা করো। লেখালেখি ও ডকুমেন্ট তৈরি করা, যেমন মাইক্রোসফট ওয়ার্ড। ছবি আঁকা ও গ্রাফিক ডিজাইন করা, যেমন অ্যাডোব ফটোশপ। ভিডিও এডিটিং ও দেখানো, যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো। সঙ্গীত বা গান শোনা ও তৈরি করা, যেমন এফএল স্টুডিও। ইন্টারনেটে ঘুরে বেড়ানো বা ব্রাউজ করা, যেমন গুগল ক্রোম। কম্পিউটার গেম খেলা, যেমন মাইনক্রাফট, রোবলক্স। প্রেজেন্টেশন তৈরি করা, যেমন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। ডাটাবেস তৈরি ও পরিচালনা করা, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস। শিক্ষা ও অনলাইন লার্নিং করা, যেমন ডুলিঙ্গো। ইমেইল বা যোগাযোগ করা, যেমন জিমেল অ্যাপ। তালিকাটিতে 10টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখার জন্য শ্রেণীর সবাই মিলে চেষ্টা করো। মাইক্রোসফট ওয়ার্ড, লেখা বা ডকুমেন্ট তৈরির জন্য। অ্যাডোব ফটোশপ, ছবি আঁকা ও গ্রাফিক ডিজাইনের জন্য। অ্যাডোব প্রিমিয়ার প্রো, ভিডিও এডিটিং ও দেখার জন্য। এফএল স্টুডিও, গান বা সঙ্গীত তৈরির জন্য। গুগল ক্রোম, ইন্টারনেট ব্রাউজ করার জন্য। মাইনক্রাফট, রোবলক্স, কম্পিউটার গেম খেলার জন্য। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, প্রেজেন্টেশন তৈরির জন্য। মাইক্রোসফট অ্যাক্সেস, ডাটাবেস তৈরি ও ব্যবস্থাপনার জন্য। ডিওলিঙ্গো, ভাষা শেখা বা শিক্ষা সংক্রান্ত কাজে। জিমেল অ্যাপ, ইমেইল বা যোগাযোগের জন্য। নতুন শিখলাম, প্যাকেজ সফটওয়্যার। কাস্টমাইজড সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর। পাঠ 9, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় এমন যন্ত্রপাতির কথা আলোচনা করতে গিয়ে আমরা প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কথা আলোচনা করেছি। এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় এরকম আরও কিছু যন্ত্রপাতির কথা আলোচনা করব। ল্যান্ডফোন এবং মোবাইল ফোন। একসময় ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো এবং তারের ভেতর দিয়ে আমাদের কথাবার্তাগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে আসা যাওয়া করত। যেহেতু বৈদ্যুতিক তার দিয়ে সংকেত পাঠাতে হতো, তাই টেলিফোনে সব সময়ই তারের সংযোগ রাখতে হতো এবং আমরা সেগুলাকে বলি ল্যান্ডফোন। প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে আমরা ইচ্ছা করলে তার দিয়ে না পাঠিয়ে বেতার বা ওয়্যারলেস সংকেত পাঠাতে পারি।
যেহেতু তারের সাথে এই ফোনের সংযোগ রাখার প্রয়োজন নেই, তাই আমরা ইচ্ছে করলেই এই ফোনগুলোকে পকেটে নিয়ে ঘুরতে পারি। সেজন্য এই ফোনকে আমরা বলি মোবাইল ভ্রাম্যমাণ ফোন। সময়ের সাথে সাথে এই ফোনের দাম অনেক কমে এসেছে, তাই সবাই এখন এটা ব্যবহার করতে পারে। শুধু যে মোবাইল ফোনের দাম কমেছে তা নয়, মোবাইল ফোন এখন ধীরে ধীরে স্মার্টফোন হয়ে দাঁড়িয়েছে। এই ফোন দিয়ে আমরা ছবি তুলতে পারি, গান শুনতে পারি, রেডিও শুনতে পারি, জিপিএস দিয়ে পথে ঘাটে চলাফেরা করতে পারি, গেম খেলতে পারি, এমনকি ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারি। আমরা বর্তমানে এই মোবাইল ফোন দিয়ে কম্পিউটারের প্রায় সব কাজ করতে পারি। স্মার্টফোন মডেম হলো এমন একটি যন্ত্র যা তোমার কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসগুলিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। এটি ডিভাইসগুলি থেকে ডিজিটাল সিগন্যালগুলিকে অ্যানালগ সিগন্যাল রূপান্তরিত করে, যা টেলিফোন লাইন বা তারের মাধ্যমে প্রেরণ করা যায়। বাংলাদেশ স্যাটেলাইট এক উৎক্ষেপণের দৃশ্য। স্যাটেলাইট বা উপগ্রহ। আমরা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে চাই তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয়। পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা এন্টেনা দিয়ে তথ্যগুলো উপগ্রহ বা স্যাটেলাইটে পাঠানো হয়। স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দেয়। টেলিভিশনের অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয়। 12ই মে 2018 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ। অপটিক্যাল ফাইবার। সরু তন্তু বা ফাইবারের ভিতর দিয়ে অদৃশ্য আলোর মাধ্যমে অচিন্তনীয় পরিমাণ তথ্য পাঠানো সম্ভব। অপটিক্যাল ফাইবার। একসময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতেই তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু। সেটি চুলের মতো সরু এবং এর ভেতর দিয়ে আলোক সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। আলোক সংকেতের জন্য লেজারের রশ্মি ব্যবহার করা হয়। তোমরা শুনে অবাক হবে, এই রশ্মি কিন্তু চোখে দেখা যায় না। একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়, কাজেই সেটি সারা পৃথিবীতেই যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। কাজ। অপটিক্যাল ফাইবার মডেম। কম্পিউটার ব্যবহার করে কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানো যায় তার একটি ছবি আঁকো। নতুন শিখলাম মডেম, স্যাটেলাইট, এন্টেনা, অপটিক্যাল ফাইবার, লেজার। বাংলাদেশ স্যাটেলাইট 1। অনুশীলনী 1। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? উত্তর গ মোবাইল। 2। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর উত্তর ই। তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে ই। তথ্য আদান প্রদানের কাজ করে। 3। তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও। এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে? উত্তর খ হার্ড ডিস্ক ড্রাইভ। 4। একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? উত্তর খ টাচ স্ক্রিন। 5। অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে উত্তর গ প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি। নিচের অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন। তিনি বলেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যেকোনো সময় যেকোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে।
অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না। জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। 6. হাসান সাহেব বিজ্ঞানের কোন দিকটির উন্নয়নের কথা বলেছেন? উত্তর, গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। 7. হাসান সাহেব যেকোনো খবর যেকোনো সময় যেকোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? উত্তর, ক. ইন্টারনেট। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. স্যাটেলাইট কিভাবে তথ্য আদান প্রদান করে? স্যাটেলাইট ভূমি স্টেশন থেকে প্রেরিত সংকেত গ্রহণ করে তা প্রক্রিয়াকরণ বা শক্তিশালী করে আবার পৃথিবীর অন্য স্থানে অবস্থিত ভূমি স্টেশনে পাঠিয়ে দিয়ে তথ্য আদান প্রদান করে। 2. অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হল কাঁচ বা প্লাস্টিকের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তার, যার ভেতর দিয়ে আলোর সংকেত ব্যবহার করে উচ্চ গতিতে তথ্য আদান প্রদান করা হয়। 3. টাচস্ক্রিনকে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা যাবে কেন? টাচস্ক্রিনে আঙুল বা স্পর্শের মাধ্যমে তথ্য কম্পিউটারে প্রবেশ করানো যায় এবং একই স্ক্রিনে ফলাফল দেখা যায় বলে টাচস্ক্রিনকে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। 4. প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? প্রসেসর মেমরি থেকে তথ্য নিয়ে প্রক্রিয়াকরণ করে ফলাফল তৈরি করে। তাই এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।